বিলাসপুর নামক এক গ্রামে রেণুকা তার বাবা সুধীর বাবু এবং মা চন্দ্রা দেবীর সঙ্গে থাকত। রেণুকা দেখতে শুনতে বেশ ভালোই ছিল আর তার ব্যবহারও ভালো ছিল। সে বয়সে বড় হলেও ছোট বাচ্চাদের মতো চকলেট খাওয়ার অভ্যাস তার এখনো যায়নি। অনেক বকাবকি করেও তার মা চন্দ্রা দেবী রেণুকার চকলেট খাওয়া কম করতে পারেনি। মা, 10 টাকা দাও না, খুব দরকার, তাড়াতাড়ি দাও, বাকি কাজ পরে করবে। কি গো, দাও। চুপ করে দাঁড়া তো, তোর দরকার আমার জানা আছে। ওই তো রামুর দোকানে গিয়ে চকলেট কিনে খাবি, এই একটাই কারণে আমি তোকে টাকা দেওয়া বন্ধ করে দিয়েছি। বড় হয়েছিস শুধু, মাথায় বুদ্ধি হয়নি এখনো। বাবারি বাবা, 10 টাকা চাইলাম বলে তুমি একেবারে 10 কোটি টাকার জ্ঞান দিয়ে দিলে। লাগবে না আমার, যাও। এত কথা শোনার পর আমার নেওয়ার ইচ্ছাটাই চলে গেছে। হ্যাঁ, আমার থেকে নিবি না, রাগ দেখাবি, তারপর গিয়ে বাবার থেকে নিবি। তোর কীর্তিকলাপ জানতে আমার বাকি নেই আর। দিলে দাও, না হলে বাবার থেকে গিয়ে 20 টাকা নেব, রাতের জন্য চকলেটটা কিনে আনবো তাহলে। এরকম ভাবে বেশ কয়েকদিন কেটে যায়। রেণুকা লক্ষ্য করে যে যাদের বয়ফ্রেন্ড আছে তারা চকলেট ডেতে অনেক অনেক চকলেট পায়। রেণুকাও বয়ফ্রেন্ড বানাবে বলে ঠিক করে। আর কদিন বাবা মায়ের থেকে টাকা নিয়ে নিয়ে চকলেট খাবো, এবারে নিজের ব্যবস্থা নিজেকেই করতে হবে। ফেব্রুয়ারি মাস পড়ে গেছে, এবার বেশ কয়েকটা বয়ফ্রেন্ড বানিয়ে গার্লফ্রেন্ড হওয়ার সুযোগ নিতে হবে। যত বেশি বয়ফ্রেন্ড তত বেশি চকলেট। এই ভেবে অনেক বেশি চকলেট খাওয়ার আশায় রেণুকা 4-5টা বয়ফ্রেন্ড বানিয়ে ফেলে। রাহুল, রাজেশ, কুন্তল, আকাশ এবং সৌম্য, এরা সবাই রেণুকার বয়ফ্রেন্ড আর প্রত্যেকেই ভাবে রেণুকা শুধু তাদের গার্লফ্রেন্ড। একদিন রেণুকা আর তার বন্ধু স্কুল থেকে ফিরছে এমন সময়, রেণুকা, তুই এসব কি করছিস? তুই যদি ধরা পড়ে যাস তাহলে তুই ভাবতে পারছিস কি হবে তোর সঙ্গে? কি হবে? আমি কি কাউকে ঠকিয়েছি নাকি? নাকি ওদের মাথায় হাত বুলিয়ে টাকা নিয়েছি? নেওয়ার মধ্যে তো নিয়েছি কয়েকটা চকলেট। তোর এই লোভের কারণেই একদিন তোর কপাল পুড়বে দেখিস। ঠাকুমাদের মতো জ্ঞান না দিয়ে নিজের বাড়ি যা। এইভাবে চলতে চলতে বেশ কয়েক বছর কেটে যায়। একদিন রেণুকা আর তার মা বাবা খেতে বসেছে এমন সময়, একটা ভালো পাত্রের সন্ধান পেয়েছি। ছেলে অনেক বড় কোম্পানিতে চাকরি করে, অনেক টাকা মাইনে, বড় গাড়ি বাড়ি সব আছে। আর ছেলের বাড়ির লোক বলতে শুধু তার মা আছেন। তারা আমার রেণু মায়ের ছবি দেখতে চেয়েছে। আমাদের মেয়েকে একবার দেখলেই ওরা না করতে পারবে না। কিন্তু আমি তো না করতে পারবো, আমি এখন বিয়ে করতে পারবো না। বলি, এই মেয়ে, তুই কি কোনোদিনও বড় হবি না? 22 বছর বয়স হতে চললো, আর কদিন ছোট থাকবি তুই? তুমি ছবি পাঠিয়ে দাও তো, এত ভালো ছেলে হাতছাড়া করে ঠিক হবে না। রেণুকা রাগ করে পুরো খাবার না খেয়ে নিচের ঘরে চলে যায়। দেখলে মেয়েটার ব্যবহার, দেখলে? সব দোষ তোমার। তোমার প্রশ্রয় পেয়েই মেয়েটা এরকম হয়েছে। এবার মেম সাহেব 2 দিন গোসা করে খাবার খাবেন না, আর তুমি গোলে জল হয়ে সম্বন্ধটা ভেস্তে দেবে, আমার সব জানা আছে। আরে না না, এত ভালো পাত্র আমি আর পাবো না। আমি রেণুমাকে মানিয়ে নেব, তুমি চিন্তা করো না। এভাবেই কথা বলতে বলতে তারা খাবার শেষ করে। কিছুক্ষণ পর সুধীর বাবু রেণুকার ঘরে যায়। গিয়ে দেখে রেণুকা কাঁদছে আর চকলেট খাচ্ছে। কি হয়েছে মা, তুই কাঁদছিস কেন? কাঁদবো না তো কি করবো বাবা? তোমরা আমাকে শ্বশুর বাড়ি পাঠানোর ব্যবস্থা করছো, এমনিতেই তোমাদেরকে ছাড়া থাকতে হবে ভেবে কষ্ট হচ্ছে। তার উপর সেখানে গেলে যদি আমাকে চকলেট খেতে না দেয়। ও আচ্ছা, এই ব্যাপার। তো তোর কেন মনে হলো যে তোকে চকলেট খেতে দেবে না? আমি জামাই বাবাজিকে জানিয়ে দেবো যে আমার মেয়েটা জ্বর না খেয়ে থাকতে পারবে, কিন্তু চকলেট না খেয়ে থাকতে পারবে না, ঠিক আছে? সেই তো একজনের থেকেই পাবো, তাতে আর লাভ কি হবে? কোথায় এখানে থাকতে 5-6টা বয়ফ্রেন্ডের কাছ থেকে চকলেট পাচ্ছি, আর এখন একটাতেই সীমাবদ্ধ থাকতে হবে। দূর। কিরে, এত কি ভাবছিস? পাত্র অনেক টাকা মাইনে চাকরি করে, তুই বললে ও রোজ তোকে চকলেট খাওয়াবে, বুঝেছিস? এসব বলে সুধীর বাবু রেণুকাকে বিয়ে করতে রাজি করায়। রেণুকার ছবি মেহুলের পরিবারের কাছে পাঠালে তাদেরও রেণুকাকে খুব পছন্দ হয়ে যায়। কয়েকদিন পর ধুমধাম করে রেণুকা আর মেহুলের বিয়ে হয়। মেহুল খুবই ভদ্র ও শান্ত ছেলে ছিল। সুধীর বাবু তার মেয়ের চকলেট খাওয়ার কথা মেহুলকে বলে। মেহুলও খুব খুশি হয়ে বিয়ের প্রথম রাতে রেণুকাকে সারপ্রাইজ দেবে বলে অনেক চকলেট কিনে নিয়ে আসে। রেণুকা খুবই খুশি হয় এবং বিয়ের প্রথম রাত তারা দুজনে মিলে চকলেট খেতে খেতে গল্প করে কাটিয়ে দেয়। এরকম ভাবে প্রত্যেকদিন মেহুল রেণুকার জন্য চকলেট নিয়ে আসতো।
রোজ রোজ একটা করে চকলেট কেন আনো? একটাতে কি হয়? বেশি বেশি আনতে পারো না? এই নাকি তোমার অনেক টাকা স্যালারি? আচ্ছা বাবা, আমি কাল থেকে বেশি করে চকলেট আনবো। সামনেই ভ্যালেন্টাইন উইক আসছে, চকলেট ডেও আসবে। এই একজনের আশায় বসে থাকলে হবে না, আমাকে আরো বয়ফ্রেন্ড বানাতে হবে। এই ভেবে সে সোশ্যাল মিডিয়াতে ফেক নাম নিয়ে একটি আইডি বানায় এবং সেখানে সুন্দর সুন্দর ছবি পোস্ট করতে থাকে। স্বাভাবিকভাবেই তার অনেক অনেক মেসেজ আসে এবং সে তার মধ্যে বেশ কয়েকজনকেই নিজের বয়ফ্রেন্ড বানিয়ে ফেলে, শুধুমাত্র চকলেট ডেতে চকলেট পাওয়ার আশায়। এই কারণে সে সারাদিন ফোন নিয়ে ব্যস্ত থাকে। ঘরের কাজ বা মেহুল কারোর উপরেই তার কোনো খেয়াল ছিল না। এমনই একদিন তাকে ফোন নিয়ে হাসাহাসি করতে দেখে তার শাশুড়ি মা বলে, এই মেয়ে, সারাদিন কোনো কাজবাজ না করে তুমি ফোনে কি দেখতে থাকো? আমার ছেলেটা যে আজকে না খেয়ে বেরিয়ে গেল, তার খেয়াল আছে কোনো? আপনার ছেলে যখন, আপনিও তো খেয়াল রাখতে পারেন। নিজে সারাদিন পড়ে পড়ে ঘুমাবেন আর আমি একটু ফোন ঘাটলেই দোষ? এই মেয়ের তো খুব মুখরা দেখছি। এর সঙ্গে কথা না বাড়িয়ে মেহুল আসলে ওকেই বলতে হবে। ফেব্রুয়ারি মাস পড়তে না পড়তেই তাদের বাড়িতে নতুন নতুন নাম ঠিকানা থেকে রেণুকার জন্য চকলেট আসতে শুরু হয়ে যায়। তাকে জিজ্ঞাসা করলে সে বলে, আজ এই বন্ধু পাঠিয়েছে, কালকে ওই বন্ধু পাঠিয়েছে। পুষ্পা দেবীর ব্যাপারটা মোটেই ঠিক লাগে না। সে মেহুলকে সব কথা জানায়। বাবা মেহুল, রেণুকার চালচলন আমার একদম ঠিক লাগছে না। এত চকলেট ওকে কারা পাঠায়? আর সারাদিন ফোনের মধ্যে কি করে? একটু জানার চেষ্টা করতো বাবা। তুমি ঠিকই বলেছো মা, আমিও লক্ষ্য করেছি আজকাল রেণুকার একটু বেশি গিফট আসছে, চকলেটও আসছে। আমি দেখছি কি করা যায়। এই বলে রেণুকার উপর নজর রেখে তার ফোনের পাসওয়ার্ডটা চালাকি করে মেহুল জেনে নেয়। রাত্রিবেলা মেহুল তার বউয়ের ফোন চেক করতেই তার মাথায় হাত পড়ে যায়। প্রায় 20 থেকে 25 জনকে সে একইভাবে একই মেসেজ করেছে, চকলেট দিতে কিন্তু আমার 500 চকলেটওয়ালা বুকে চাই, না পেলেই ব্রেকআপ। তারা প্রত্যেকেই রেণুকাকে রিপ্লাইও দিয়েছে। মেহুলের বিশ্বাস করতে কষ্ট হয় যে স্ত্রীকে সে এত ভালোবাসে, সে তাকে শুধুমাত্র চকলেটের জন্য এভাবে ঠকাচ্ছে। পরের দিন সকালবেলা, তোমাকে এবার চকলেট দিতে 500টা চকলেট দিয়ে বানানো একটা বুকে দেবো ঠিক করেছি। তুমি তো চকলেট ভালোবাসো, তাই। কথাটা শুনে রেণুকার মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে যায়। তুমি কিভাবে জানলে? আমি এরকমই গিফট তোমার কাছ থেকে আশা করেছিলাম। বলো কিভাবে জানলে? তুমি তো এখনো জানোই না আমি কি কি জানি। আমি চকলেট দিতে তোমার লাইফের বেস্ট সারপ্রাইজটা দেবো। কি দেবে প্লিজ আমাকে বলো, আমি এখনো আরো 3 দিন অপেক্ষা করতে পারবো না। রেণুকাকে কিছু না জানিয়ে মেহুল সেখান থেকে চলে যায়। রেণুকা কি গিফট পাবে সেই নিয়েই সারাক্ষণ ভাবতে থাকে। এদিকে মেহুল আবার রাত্রিবেলা রেণুকার ফোন থেকে তার সব বয়ফ্রেন্ডকে চকলেট ডের দিন একটি নামকরা ক্যাফেতে আসতে বলে এবং রেণুকাকেও সেখানে নিয়ে যায়। রেণুকা আর মেহুল ক্যাফেতে ঢুকতেই তার বয়ফ্রেন্ডদের মধ্যে একজন সেখানে এসে হাজির হয়। এ কি রেণুকা, আমাকে এখানে ডেকে তুমি কার সাথে এসেছো? কে এটা বলো? না মানে আসলে তখনই আর একজন সেখানে চলে আসে। এরকম করে এক এক করে সবাই সেখানে চলে আসে। আমি কিছু বুঝতে পারছি না, তোমরা সবাই একসঙ্গে এখানে কিভাবে এলে? কিভাবে জানতে পারলে যে আমি এই ক্যাফেতে আসবো? নিজেই রাতের বেলা আমাকে মেসেজ করে আসতে বললে, আর এখানে এসে ন্যাকামি হচ্ছে। আসলে আমি কাল রাতে আপনাদের সবাইকে মেসেজ করেছিলাম রেণুকার ফোন থেকে। এনিওয়ে, আমি ওর হাজবেন্ড। আমি যেভাবে কয়েক মাস ধরে ঠকে এসেছি, আপনারা সেইভাবেই ঠকে এসেছেন। তাই আমি চেয়েছিলাম সবার সামনে সত্যিটা নিয়ে আসতে। তুমি আমার স্বামী হয়ে এটা কি করলে মেহুল? আমাকে এভাবে সবার সামনে অপমান করলে। কি তুমি আমাদের সবাইকে ঠকিয়েছো রেণুকা? আমি আজ অব্দি 30,000 টাকা খরচ করেছি তোমার চকলেটের জন্য শুধুমাত্র। আমি তোমাকে পুলিশে দেব। হ্যাঁ, আমারও 50,000 টাকা গেছে, আমিও পুলিশে দেব। আমারও 20,000 টাকা ফিরিয়ে দাও, না হলে আমিও পুলিশে দেব। তাদের মধ্যে কেউ একজন পুলিশকে ফোন করে ডাকলে কিছুক্ষণ পরই সেখানে পুলিশ চলে আসে। পুলিশকে দেখে মেহুল বলে ওঠে, এই সেই ঠকবাজ মেয়ে, একে নিয়ে যান ইন্সপেক্টর। এই মেয়ে বাইরে থাকলে আরো কতজনের টাকা যে চকলেট বানিয়ে খেয়ে নেবে তার কোনো ঠিক নেই। নিয়ে যান এনাকে। প্লিজ মেহুল, আমাকে ক্ষমা করে দাও। আমি হাত জোর করছি, আমাকে পুলিশে দিও না। আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমি সবার কাছে ক্ষমা চাইছি। তোমরা দয়া করে আমাকে ক্ষমা করে দাও। আর চকলেটে আমাকে আজকের দিনে জেলে পাঠিয়ে দিও না তোমরা। মেহুল রেণুকার হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নেয়। অন্য কেউই তাকে আর ক্ষমা করে না। পুলিশ যখন রেণুকাকে হাতকড়া পরিয়ে নিয়ে যায়, তখন রেণুকা বলে, এতগুলো চকলেটের বুকে থাকতে একটাও খেতে পারলাম না।
চকলেটটা না খেতে পেয়ে মরেই যেতে হবে এবার। আমাকে অন্তত একটা চকলেট নিয়ে যেতে দাও। দেখেছো দেখেছো, মালতীর মেয়েকে দেখেছো? এই যে সকাল সকাল বেরিয়ে পড়লো, সেই রাত 10টার আগে বাড়ি ফিরবে না। এই মেয়েটার মতো অসভ্য মেয়ে আমাদের পাড়ায় আর একটাও নেই। সত্যি আমাদের বাড়ির মেয়েগুলোকে আমরা বাড়ির বাইরে একটা পাও ফেলতে দেই না, আর মালতী ওর মেয়েকে শহরে পড়াশোনা করতে পাঠাচ্ছে। কি যে পড়াশোনা করে উপরওয়ালাই জানে। আরে মেয়েদের পড়াশোনা করিয়ে লাভটা কি বলো তো? সেই তো মেয়েদের দুদিন পরে বিয়ে দিতে হবে। আজ পর্যন্ত আমাদের গ্রামের কোনো মেয়ে এমন সাহস পেল না শহরে গিয়ে পড়াশোনা করার। আর মালতীর মেয়েটা যেন বড্ড অন্যরকম। এখন দিনকাল খারাপ, মেয়েদেরকে নজরে রাখতে হয়, না হলে অল্প বয়সে মেয়েরা বিগড়ে যায়। সেটা কি আর ওরা বোঝে? জানি না বাবা, পড়াশোনা করে কি চাকরি বাকরি করবে। বিষ্ণুপুর গ্রামের লোকজনের মধ্যে একটা অদ্ভুত রকমের কুসংস্কার ছিল। তারা ভাবতো মেয়েদের পড়াশোনা করানো উচিত নয়, পড়াশোনা করালে মেয়েদের মাথা নষ্ট হয়ে যায় আর তারা সংসার ধর্ম করতে পারে না। তাই সেই এলাকার মানুষজনেরা মেয়েদেরকে কখনোই স্কুলে যেতে দিত না, নাইবা তাদের বাড়ির বাইরে বেরোতে দিত। মেয়েদের 15-16 বছর বয়স হলেই তারা তাদের বিয়ে দিয়ে দিত। অথচ ছেলেদের ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা নিয়ম ছিল। সেই এলাকার ছেলেরা পড়াশোনা করতে পারত, ছেলেরা স্বাধীনভাবে জীবনযাপন করত। আর সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হলো ওই গ্রামে কোনো স্কুল কলেজ ছিল না। ছেলেরা দূরে শহরে গিয়ে পড়াশোনা করত। মা, ও মা, মা গো, আমি স্কুলে যাব। তুমি তো বলো যে মেয়েদের স্কুলে যেতে নেই, তাহলে ওই যে রিয়া দিদি স্কুলের ব্যাগ নিয়ে প্রত্যেকদিন স্কুলে যায় কেন? আমিও স্কুলে পড়তে যাব। দেখেছো, ওই একটা মেয়ের জন্য আমাদের ঘরের মেয়েরাও খারাপ হচ্ছে। একজনকে দেখে দেখে তো বাকিরাও শিখবে, তাই না? মালতীকে এত বলা হয় নিজের মেয়েকে ঘরে রাখুক, কিন্তু শোনেই না। নিজেদের খাওয়া হয় না, দুজনে দিনরাত লোকের কাজ করছে, আর এদিকে আবার মেয়েকে পড়াশোনা করানোর শখ কম না। এই পড়াশোনা করে কি হবে? হ্যাঁ, তোর জন্য ছেলে দেখা হচ্ছে, কদিন পরে তোর বিয়ে হবে। পড়াশোনার ভূত মাথা থেকে নামিয়ে সংসারের কাজকর্ম করা শেখ, না হলে শ্বশুর বাড়িতে গিয়ে কথা শুনতে হবে। না, আমি স্কুলে যাব। দাদাও তো রোজ স্কুলে যায়, আর তুমি আমাকে স্কুলে যেতে দাও না কেন? তোর দাদা তো ছেলে আর তুই তো মেয়ে। ছেলেরা পড়াশোনা করে, মেয়েরা করে না। মেয়েদের কাজ হলো সংসার করা, ছেলে পিলে মানুষ করা। তাহলে রিয়া দিদি তো একটা মেয়ে, রিয়া দিদি কেন স্কুলে যায়? ও মেয়ে নয়, ও মেয়ের নামে কলঙ্ক। আর তুই বাইরে বেরিয়েছিস কেন? হ্যাঁ, তোর বাবা দেখলে এক্ষুনি মারধর করবে। চল ঘরে চল। গ্রামের লোকজনের এমন চিন্তা ভাবনা দেখে রিয়া ভীষণ পরিমাণে অবাক হতো। রিয়া অত্যন্ত একটি গরিব পরিবারের মেয়ে ছিল। সে তার বাবা মদন এবং মা মালতীর সঙ্গে বাস করত। ছোটবেলা থেকেই রিয়ার পড়াশোনা করার খুব ইচ্ছে ছিল, কিন্তু তাদের পারিবারিক অবস্থা এবং আর্থিক অবস্থা অনুকূল না হওয়ায় রিয়াকে তারা পড়াশোনা করাতে ইচ্ছুক ছিল না। মদন অন্যের জমিতে চাষের কাজ করত। একটা সময় গ্রামে কাজকর্মের অভাব দেখা দিয়েছিল। মদন তখন কিছু সময়ের জন্য শহরে কাজ করতে গিয়েছিল। সেখানে গিয়ে মদন শহরের মেয়েদের পড়াশোনা করতে দেখে। সে বুঝতে পারে যে শহরের মেয়েরা গ্রামের মেয়েদের থেকে অনেক বেশি এগিয়ে আছে। তাই সেও মনে মনে সিদ্ধান্ত গ্রহণ করে যে তার মেয়ে রিয়াকে পড়াশোনা শেখাবে। বাবা, তুমি সত্যি বলছো? তুমি আমাকে স্কুলে ভর্তি করবে? স্কুলে পড়ার জন্য তো আমাকে ব্যাগ কিনে দিতে হবে, বই খাতাও কিনে দিতে হবে। হ্যাঁ রে মা, আমাকে কিছুদিন সময় দে, আমি সব কিনে দেব। আর তোকে শহরের স্কুলে ভর্তিও করে দেব, কিন্তু তোকে অনেকটা পথ হেঁটে রোজ স্কুলে যেতে হবে। তুই পারবি তো? হ্যাঁ বাবা, আমি নিশ্চয়ই পারবো। আমি পড়াশোনা করতে চাই, আর আমি পড়াশোনা করে বড় হয়ে একদিন টিচার হব, আর আমাদের গ্রামের সবাইকে আমি পড়াবো। মদনের ইনকাম খুব কম হওয়ায় তার পক্ষে রিয়াকে পড়ানো সম্ভব ছিল না। তাই মালতী ও মদনের সঙ্গে দিনমজুরের কাজ করা শুরু করেছিল। দুজনে দিনরাত পরিশ্রম করে রিয়াকে পড়াশোনা করার সুযোগ করে দিয়েছিল। রিয়া তার বাবা মায়ের কষ্ট বুঝতে পারত, তাই সে মন দিয়ে পড়াশোনা করত। এখন সে ক্লাস 12-এ পড়ে। তাদের গ্রামে রিয়ার সমবয়সী মেয়েদের বিয়ে অনেক আগে দিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু রিয়া বিয়ে না করে পড়াশোনা করত বলে পাড়াপড়শি তাকে নিয়ে নিন্দা করত। রিয়া সমস্ত কিছুকে উপেক্ষা করে পড়াশোনা চালিয়ে যায়। মা, ও মা,
বাবা, এই দেখো আমার উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে। দেখো আমি স্কুল থেকে হাইয়েস্ট নাম্বার পেয়েছি, আমি ফার্স্ট হয়েছি। দেখেছো মালতী, আমি বলেছিলাম না আমার মেয়ে একদিন অনেক বড় হবে। আমার মেয়েকে আমি এবার কলেজে ভর্তি করব। এভাবেই আরো এগিয়ে যা মা, তুই আরো বড় হ। রিয়াকে কলেজে ভর্তি করার জন্য মদন আরো বেশি পরিশ্রম করতে শুরু করে। কিন্তু একদিন হঠাৎ করে দিনমজুরির কাজ করতে গিয়ে মদনের একটা অ্যাক্সিডেন্ট হয়। তার দুটো পা ভেঙে যাওয়ায় সে কাজকর্ম করতে অক্ষম হয়ে পড়ে। আমাকে ক্ষমা কর মা, আমি আমার কথা রাখতে পারলাম না। আমি তোকে কলেজে ভর্তি করতে পারলাম না। এমন বলো না বাবা, আমি কলেজে ভর্তি হতে পারিনি তাতে কি হয়েছে? আমার জন্য তোমরা যা করেছো সেটাই অনেক। আমার মতো সৌভাগ্য এই গ্রামে কারোর হয়নি। বাবা, মা, আমি এবার আমাদের গ্রামে একটা টিউশন সেন্টার খুলবো। গ্রামের মেয়েদের, বউদের আমি পড়াশোনা শেখাবো। আমি আমাদের গ্রামের সকল মেয়েদেরকে শিক্ষিত করে তুলবো। রিয়ার এই সিদ্ধান্তে তার বাবা মা সব সময়ের মতো এবারও তার পাশে দাঁড়ায়। তাকে তার বাবা মা এরকম একটা মহৎ কাজের জন্য উৎসাহ দেয়। রিয়া তাদের গ্রামে একটা বড় বটগাছের নিচে জায়গাকে বেছে নিয়েছিল টিউশন সেন্টার খোলার জন্য। সেই জায়গাটিকে পরিষ্কার করে সেখানে একটা ব্ল্যাকবোর্ড টাঙিয়ে দেয়। রিয়া তার টিউশন সেন্টারে সকলকে আসার জন্য বলতে থাকে। গ্রামের অল্প সংখ্যক মেয়েরা, বউরা পড়াশোনা করতে ইচ্ছুক হলেও গ্রামের অধিকাংশ লোকজন রিয়ার উপর খুব রেগে যায়। এমনকি রিয়ার নিজের কাকা কালীপদ রিয়ার বিরুদ্ধে রুখে দাঁড়ায়। আরে এই পাগল মেয়ে, তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? মেয়েরা ঘরে রান্না বান্না করলেই ভালো লাগে, বই পড়লে মেয়েদের ভালো দেখায় না, বুঝেছিস? কেন কাকা, তুমি এমন বলছো কেন? শিক্ষায় সবার সমান অধিকার আছে, সেটা কাকিমা হোক কিংবা আমি কিংবা গ্রামের কোনো ছোট বাচ্চা হোক। কাকিমা যদি পড়াশোনা করে শিক্ষিত হতে পারে তাহলে তো পরে তোমার কাজে সাহায্য করতে পারবে। ও আচ্ছা, 4 অক্ষর পড়ার পর এখন তুই আমাদের কোনটা ঠিক আর কোনটা ভুল বোঝাতে আসবি? মেয়েরা জন্মেছে সংসার ধর্ম করার জন্য, তাই ওদের ওটাই করতে দে। এরপর যদি কোনোদিনও আমার বাড়িতে শিক্ষার জ্ঞান দিতে আসিস না, খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। কালীপদ চেঁচামেচির আওয়াজ শুনে কিছু গ্রামবাসী সেখানে এসে উপস্থিত হয়। তারা সকলেই কালীপদকে সমর্থন করে। সবাই মিলে রিয়াকে উল্টোপাল্টা কথা বলতে থাকে। রিয়া বাধ্য হয়ে সেখান থেকে মন খারাপ করে বাড়িতে চলে আসে। আমি জানতাম ঠিক এটাই হবে। গ্রামবাসীরা এখনো পুরানো দিনের চিন্তায় মগ্ন আছে, কিন্তু এভাবে ভেঙে পড়লে হবে না মা। জীবনে এগিয়ে যেতে হলে অনেক কিছু করতে হবে, অনেক কিছু সহ্য করতে হবে, লড়াই করতে হবে। এতগুলো গ্রামবাসীর মধ্যে যদি তুই দুজন একজনকেও শিক্ষিত করে তুলতে পারিস, সেটাই আমাদের জন্য অনেক। হ্যাঁ বাবা, তুমি ঠিক বলেছো। আমি কাল থেকেই আমার টিউশন সেন্টার ওপেন করব। আমার কাছে যদি একজন পড়তে আসে তাহলে আমি সেই একজনকেই পড়াবো। পরের দিন থেকেই রিয়া তার টিউশন সেন্টারে শুভ সূচনা করে। কিন্তু প্রথম দিন তার কাছে কেউই পড়তে আসে না। রিয়া সারা দিন মন খারাপ করে কারোর আসার জন্য অপেক্ষা করতে থাকে। এভাবেই বেশ কয়েকদিন কাটে। একদিন সকালবেলা গ্রামের দুটো মহিলা রিয়ার কাছে আসে। আসুন আসুন, আমার টিউশন সেন্টারে আপনাদের স্বাগত জানাই। আমরা আমাদের বাড়ির লোকের বিরুদ্ধে গিয়ে পড়াশোনা করতে এসেছি, কারণ আমরা জানি যে আমরা শিক্ষিত হতে পারলে আমাদের বাচ্চারাও ভালোভাবে মানুষ হতে পারবে। আজকে আমরা দুজন এসেছি, তুমি দেখবে আস্তে আস্তে তোমার টিউশন সেন্টারে অনেকে আসবে। এই টিউশন সেন্টার একদিন ভরে উঠবে। আপনাদের অনেক ধন্যবাদ। আসুন এবার পড়াশোনা শুরু করা যাক। রিয়া তার স্টুডেন্টদের পড়ানো শুরু করে দেয়। ধীরে ধীরে তার টিউশনের ছাত্রী সংখ্যা বাড়তে থাকে। গ্রামের বাচ্চা মেয়েরা, মহিলারা, এমনকি কিছু কিছু বয়স্ক মহিলাও তার কাছে পড়তে আসে। রিয়া কয়েক মাসের মধ্যেই তাদের গ্রামে একটা ঘর ভাড়া নেয়। ঘরটিকে সে একটি ক্লাসরুমে পরিণত করে। রিয়ার কাকা কালীপদ তার এই সাফল্য দেখে তেলে বেগুনে জ্বলে ওঠে। একদিন কালীপদ গ্রামের কয়েকটা লোককে এক জায়গায় করে বলে, আরে তোমাদের কি চোখ অন্ধ হয়ে গেছে নাকি? তোমাদের বউরা পড়াশোনা করছে, শিক্ষিত হওয়ার চেষ্টা করছে। কদিন পর তো তোমরা ঘরের বাসন মাজা, কাপড় কাচার কাজ করবে, আর তোমাদের বউগুলো তোমাদের উপর হুকুম চালাবে। ওদের আর দাবিয়ে রাখতে পারবে না, ওরা পুরুষদের থেকেও এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। কালীপদর কথা শুনে গ্রামের পুরুষেরাও খুব রেগে যায়। এই চলো, ওই রিয়া আমাদের মহিলাদের আরো বিগড়ে দেওয়ার আগে আমরা ওর টিউশন সেন্টারটাই শেষ করে দেব। সেদিন রাতে কালীপদ গ্রামের কিছু পুরুষকে নিয়ে রিয়ার টিউশন সেন্টারে যায়। তারা সেখানকার সমস্ত বই খাতা আগুনে পুড়িয়ে ফেলে। পরের দিন রিয়া তার টিউশন সেন্টারে এসে অবাক হয়ে যায়। টিউশন সেন্টারের অবস্থা দেখে সে কান্নায় ভেঙে পড়ে।
তখনই তার চোখ একটা রুমালের উপর পড়ে। রিয়া সেই রুমালটা তুলে দেখে যে তাতে কালীপদর নাম লেখা আছে। কাকু, তোমার যা বলার আমাকে বলতে পারতে, তুমি আমার টিউশন সেন্টারটা বরবাদ করলে কেন? পড়াশোনা করে কি তোর মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, কি প্রমাণ আছে যে আমি এইসব করেছি? তোমার প্রমাণ চাই তাই তো? এই যে প্রমাণ, দেখো এই রুমালটায় কার নাম লেখা আছে। এবার এটার মীমাংসা আমি নই, গ্রামের প্রধান সাহেব করবে। রিয়া সেই রুমালটা নিয়ে প্রধান সাহেবের কাছে যায়। রিয়ার টিউশন সেন্টার নিয়ে বিচার বসানো হয়। সেখানে গ্রামের মহিলারা একদিকে আর পুরুষেরা একদিকে ছিল। সবাই নিজের নিজের মন্তব্য প্রকাশ করতে থাকে। প্রধান সাহেব, আমাদের দেশ এখন এত এগিয়ে গেছে, মানুষ চাঁদে পৌঁছে গেছে, আর আমাদের গ্রাম এত পিছিয়ে কেন? আমাদের গ্রামে মেয়েদের তো মাটি থেকে পা সরাতেও দেওয়া হয় না। ছেলে মেয়েদের মধ্যে এত ভেদাভেদ কেন করা হয়? যাই হয়ে যাক না কেন, আমি আমাদের গ্রামের প্রতিটা ঘরে, প্রতিটা মহিলার মধ্যে জ্ঞানের আলো প্রবেশ করিয়ে ছাড়বো। রিয়ার কথা শুনে গ্রামের মহিলারা তাকে হাততালি দিয়ে সমর্থন করে। গ্রামের সকল মহিলা পড়াশোনা করার জন্য সহমত পোষণ করলে প্রধান সাহেব রিয়ার সাপোর্টে কথা বলেন এবং কালীপদকে রিয়ার টিউশন সেন্টার ভাঙার জন্য ক্ষতিপূরণ দিতে বলে। সেদিনের পর থেকে রিয়ার পক্ষে তার কাজ করা আরো সহজ হয়ে ওঠে। সে গ্রামের সকলের কাছ থেকে শিক্ষিকার সম্মান অর্জন করতে সক্ষম হয়।